আচ্ছা দেখো, তাহলে এখন হচ্ছে আরেকটা কোশ্চেন সলভ করি। সেটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সি বের করতে বলে, হ্যাঁ? তো এগুলো তো পারবা মোটামুটি, না? ধরো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 486 ন্যানোমিটার। হ্যাঁ, 486 ন্যানোমিটার দেওয়া আছে, বলছে ফ্রিকোয়েন্সি বের করো। ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। অর্থাৎ কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি বলো তো? ব্যস্তানুপাতিক। উম নেটটা স্লো স্লো অনেক। যে কথা কি শুনতে পাও? কথা শুনতে পাইলে বলো তো। জি শোনা যাচ্ছে। নেটটাই খারাপ, নেটটা খারাপ। ওয়াইফাই না আসলে কিভাবে ক্লাস নেবো এখন? ওয়াইফাই আসা লাগবে মনে হয়। দেখি এখন কানেক্টিং পাই কিনা। হ্যাঁ, কানেকশনটা স্লো আর কি। আচ্ছা দেখো, যদি হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা যে সূত্রটা জানি সেটা কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা ইকাল টু এইটা। সুতরাং তোমরা যখন অঙ্ক করবা তখন কি, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 486 ন্যানোমিটার। 486 ন্যানোমিটার। তো এটাকে তোমরা কি করবা, মিটারে করবা, মিটারে কনভার্ট করবা। 486 × 10⁻⁹ মিটার। তখন তোমাদের কি হবে? ফ্রিকোয়েন্সিটা বের হবে। বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সিটা বের হবে এখান থেকে। এরপর দেখো, তোমাদের এই সূত্র দিয়ে অঙ্ক আসবে, E = H নিউ। তাহলে Hc/ল্যামডা। তখন তোমাকে দেওয়া থাকবে তরঙ্গ দৈর্ঘ্যের মান। কিসের মান দেওয়া থাকবে? তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দিবে, ধরো 420 ন্যানোমিটার দিয়ে দিল। তখন তোমরা জাস্ট কি করবা, শক্তির মান বের করবা। এটা কি? শক্তির মান। তখন শক্তির মানটা বের করতে হবে। তাহলে 420 × 10⁻⁹ এখানে বসাই দিব আমরা। তাহলে আমরা শক্তির মানটা পেয়ে যাব। আলোর বেগের মান কত? 10⁻³ কত, 8 মিটার পার সেকেন্ড। 3.0 সম্ভবত, না? 3.0 না? হ্যাঁ, 3.0 না 8। 3.8ই তো হওয়ার কথা। আচ্ছা, এইচ এর মান কত? এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এখন কোশ্চেনে যদি তোমার শক্তির মানটা জুলে দেয়, তোমরা হচ্ছে এইচ এর মানটা জুলে নিবা। আর যদি হচ্ছে তোমার শক্তির মানটা হচ্ছে তোমার সিজিএস এ দেয়, সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে দেয়, তখন তোমরা কিন্তু 10⁻⁻27 নিবা। এটা মনে রাখবা যখন তো অঙ্ক করবা। তখন কিন্তু খেয়াল রাখবা যে উত্তরটা কিসে দিছে। সো এইচ এর মানটা কিন্তু দুইটা আছে, একটা জুল সেকেন্ডে, যেটা এসআই পদ্ধতিতে, একটা আছে হচ্ছে সিজিএস এ। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা?
জি স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে এই অবজেক্টিভটা আসে। আর একটা অবজেক্টিভ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শক্তির মান এবং ব্যাসার্ধের মান বের করা। দেখো, শক্তি ও ব্যাসার্ধ ই সমানুপাতিক 1/n², আর আর ব্যাসার্ধ সমানুপাতিক n²। তোমাদের একটা বড় সূত্র আছে শক্তির এবং ব্যাসার্ধের এবং বেগের। সেইখান থেকে আমাদের জাস্ট অবজেক্টিভের জন্য এটা লাগবে। ওই যে -2π²m/z e⁴/n²s², সূত্র আছে না একটা, শক্তির সূত্র। ওইখান থেকে আমাদের এতটুক লাগবে অবজেক্টিভের জন্য, যে শক্তি হচ্ছে শক্তি স্তরের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ হচ্ছে শক্তি স্তরের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, এবং বেগ হচ্ছে শক্তি স্তরের ব্যস্তানুপাতিক। এখন তোমাদের প্রশ্ন আসবে, এই যে নেটটা স্লো, তো এই জন্য একটু ফাস্ট স্লো হইতেছে। এখন তো ওয়াইফাই নাই, ওয়াইফাই সারা ক্লাস নিচ্ছে যে, ওয়াইফাইটা আসলে ঠিক হয়ে যাবে। দেখো, তাহলে প্রশ্ন আসবে যে এই যে প্রশ্নটা, এটা একটু মনে রাখবা, ই সমানুপাতিক 1/n²। প্রশ্ন আসবে হচ্ছে চতুর্থ শক্তি স্তরের শক্তি প্রথম শক্তি স্তরের কত গুণ। অথবা প্রশ্ন আসতে পারে প্রথম শক্তি স্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের কত গুণ। খেয়াল করো, তখন তোমরা তুলনা করতে হবে তোমাদের E1 আর E2, বা E1 এবং E4, যার সাথে তুলনা করতে বলবে, যার সাথে তুলনা করতে বলবে তাকে উপরে রাখবা, আর যাকে তুলনা করতে বলবে তাকে নিচে রাখবা। অর্থাৎ E1, E1 এর মান কত হবে? 1/1², তাহলে 1। আর E4 এর মান কত হবে? 1/4², 1/16। তাইলে চতুর্থ শক্তি স্তরের শক্তি প্রথম শক্তি স্তরে কত গুণ? তাহলে E4/E1, E4টা থাকবে হচ্ছে উপরে, আর E1টা থাকবে নিচে। কেন? যার সাথে তুলনা করতে বলবে সে থাকবে উপরে, ঠিক আছে, আর E1 থাকবে নিচে। তাহলে 1/16/1। তাহলে এটা এখন কি হবে, এপাশে চলে যাবে। তাহলে E4 = 1/16 × E1। তাহলে চতুর্থ শক্তি স্তরের শক্তি প্রথম শক্তি স্তরের কত গুণ? 1/16 গুণ। চতুর্থ শক্তি স্তরের শক্তি প্রথম শক্তি স্তরের 1/16 গুণ। এটা হলো উত্তর। আর যদি প্রথম শক্তি স্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের কত গুণ বের করতে বলে, তাহলে কি করবা? E1টা দিবা উপরে, আর E3 দিবা হচ্ছে নিচে। তাহলে E1টা হবে উপরে আর E3 হবে নিচে। তাহলে E1টা হবে 1 আর E3 হবে 1/9। তাহলে উত্তর কি হবে? U1 = 1/9 ইন্টু, এটা উপরে চলে যাবে না, তাহলে কি হবে? এটা হবে 9, তাহলে E3। তাহলে প্রথম শক্তি স্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের 9 গুণ, প্রথম শক্তি স্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের 9 গুণ, প্রথম শক্তি স্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের 9 গুণ। এটা একটা অবজেক্টিভ, খুব ভালো একটা অবজেক্টিভ, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলবে হচ্ছে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ চতুর্থ শক্তি স্তরের
কত গুণ? চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ প্রথম শক্তি স্তরের কত গুণ, এরকম বলবে। এখন R1 বের করবা, 1 স্কোয়ার। আর R4 হচ্ছে 4 স্কোয়ার, মানে 16। তাহলে কি করবা? তাহলে যেটা প্রথমে বলবে সেটা উপরে রাখবা, R1টা উপরে আর R4টা হচ্ছে নিচে। তাহলে কি হবে? 1/16। তাহলে এটা এপাশে চলে যাবে না? R1 × 1/16 × R4। তাহলে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধের 1/16 গুণ। প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কি হইল? 4 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধের চেয়ে 1/16 গুণ হইল না? 16 গুণ হইল, 1/16 গুণ। আর এটা কি হবে? এটা তার উল্টাটা হবে। তাহলে R4 = কি হবে? 16 × R1, এটা হবে না? এটা হবে। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে সবসময় যার এন এর মান বড় সেটা বেশি হয়, আর শক্তির ক্ষেত্রে যার এন এর মান কম সেটা বেশি হয়। বুঝতে পারছো? ব্যাসার্ধ সবসময় সমানুপাতিক, আর শক্তি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে মনে রাখবা, অবজেক্টিভে কিন্তু এগুলো ভুল করো, আমি দেখছি ম্যাক্সিমাম ভুল করো। বুঝছো? এটা এটা কি বুঝা গেছে, সুপ্রিয়া? সাবা বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা। তারপরে তোমাদের এই যে ওই প্রশ্নগুলো পড়বা, যে কোন জোড়াটা হচ্ছে আইসোটোন, কোন জোড়া হচ্ছে আইসোটোপ, কোন জোড়া আইসোবার। তাহলে আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান হবে দুইটার। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হবে। আইসোটোপ মানে হচ্ছে দুইটা মোলের প্রোটন সংখ্যা সমান হবে এবং ভর সংখ্যা আলাদা হবে। প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা আলাদা। আর আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান হবে কিন্তু নিউট্রন সংখ্যা অথবা প্রোটন সংখ্যা আলাদা হবে। সো এই যে জোড়াগুলো অবজেক্টিভে দেখবা, এগুলো সলভ করতে হবে, এগুলো মনে রাখবা। mvr = ns/2 পাই। এখানে তোমাকে বলবে এন এর মান হচ্ছে 4 অথবা 6 অথবা 3, এরকম বলবে। তখন তুমি mvr এন এর মান যদি 4 বসাও, তাহলে 4s/2 পাই, দুই দুই কাটা যায় না? তাহলে কি হবে? 2s/পাই, এরকম উত্তর দিবে। তাহলে উত্তর এইটা। বুঝতে পারছো? এরকম কোশ্চেন দিবে। এন এর মান যদি 3 হয় তাহলে 3s/2 পাই। এন এর মান 3 হইলে। তারপরে তোমাদের সিরিজের অঙ্কগুলো তো বললামই, সিরিজের অঙ্কগুলো বললাম। তারপর হচ্ছে লাইমেন দেখা যায় কোথায়? লাইমেন দেখা যায় হচ্ছে বেগুনি অঞ্চলে। কোন অঞ্চলে দেখা যায় এগুলো পড়বা। লাইমেন দেখা যায় হচ্ছে অতি বেগুনি অঞ্চলে। লাইমেন বামার দেখা যায় কোথায়? দৃশ্যমানে। আর বাকি যতগুলো আছে সবাই দেখা যায় কোথায়? অবলোহিত। বাকি যেগুলো আছে সব দেখা যায় অবলোহিত। সো এগুলো মাথায় রাখবা। তারপরে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কোন কোন মৌলে, এগুলো মনে রাখতে হবে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ব্যতিক্রম দেখা যায় কপার এবং ক্রোমিয়াম, এই দুইটা আমরা বেশি জানি।
কেন? কারণ হচ্ছে ডি অরবিটালে কি থাকতে পারে না, পাঁচটা চারটা অথবা নয়টা ইলেকট্রন থাকতে পারে না। ডি অরবিটালে চারটা অথবা নয়টা ইলেকট্রন থাকতে পারে না, এই জন্য এটা ব্যতিক্রম, তাই না? তখন এস থেকে এই একটা ইলেকট্রন কোথায় চলে আসে, ডি তে চলে আসে। এছাড়াও কিন্তু আরো কিছু আছে মৌল, যেমন চিরকুমারী, মলি, পেলো, সোনা, রূপা, প্লাটিনাম, এগুলো কিন্তু ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম এগুলো। তারপর একটা কোশ্চেন দেখো, যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি বলে, ধরো নিকেল 2+, অথবা কোবাল্ট 3+, অথবা আয়রন 3+, এগুলো ইলেকট্রন বিন্যাস করতে বলে, কি বলে, ইলেকট্রন বিন্যাস করো। তো তোমরা এগুলো ভুল করো কেন? তোমরা ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করবা। ধরো নিকেল একটা বললো, নিকেল হচ্ছে তোমার 27 নাম্বার, তাহলে 3p6 এ পর্যন্ত হচ্ছে 18টা, 4s2 20টা, 3d7 কয়টা হইলো, 27টা। নিকেল 2+ মানে হচ্ছে শেষ শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। কয় নাম্বার শক্তি স্তর, শেষ শক্তি স্তর। তাহলে এখানে শেষ শক্তি স্তর কোনটা, 3d নাকি 4s, কোনটা শেষ শক্তি স্তর বলো তো? 4s। 4s, তাহলে ইলেকট্রন যাবে কই থেকে, 4s থেকে যাবে দুইটা, তাহলে কি হবে, 3d7 হবে, আর 4s0 হবে। কোবাল্ট 3+ যদি বলে, কোবাল্ট 3+, তাহলে কি হবে, 3d8 হবে, এখানে কি হবে, 3d8, 3d8, 4s2। কোবাল্ট থেকে কয়টা ইলেকট্রন চলে গেছে, তিনটা, তাহলে আগে দুইটা যাবে হচ্ছে 4s থেকে। শেষ শক্তি স্তর, এন এর মান যার বড়, ইলেকট্রন সেখান থেকে আগে যায়, এন এর মান যার বড় সেখান থেকে ইলেকট্রন আগে যায়। তাহলে এখান থেকে দুইটা গেল গা, আরেকটা বাকি আছে, তাহলে আরেকটা যাবে এখান থেকে, তাহলে হবে 3d7। এভাবে করে বের করতে হবে ইলেকট্রন বিন্যাস। তারপর দেখো, মনে থাকবে, Fe3+, Fe3+, Mn2+, ক্রোমিয়াম 3+, অপশনে দেওয়া আছে এগুলা। বলছে সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন কোথায় আছে, সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন কোথায় আছে। অযুগ্ম ইলেকট্রন মানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন যখন ঢুকে এটাকে বলে অযুগ্ম ইলেকট্রন বলে। Fe3+ মানে কি, তিনটা ইলেকট্রন চলে গেছে শেষ কক্ষপথ থেকে, তাহলে 3d6 4s2, এটা হলো আয়রনের ইলেকট্রন বিন্যাস। এখান থেকে যদি তিনটা চলে যায়, কয়টা চলে যায়, তিনটা, তাহলে এখান থেকে যাবে দুইটা, এখান থেকে যাবে একটা, তাহলে কত হইলো, 3d5 হইলো। তাহলে এদের মধ্যে ইলেকট্রন কয়টা আছে অযুগ্ম, পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা আছে। Mn2+, এইটা হলো 3d5 4s2, শেষ কক্ষপথে এখান থেকে কয়টা চলে গেছে, দুইটা, তাহলে এই দুইটা চলে গেল, তাহলে কি থাকলো, 3d5। এখানেও পাঁচটা ইলেকট্রন আছে অযুগ্ম, এখানেও কি আছে, পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে, পাঁচটা আছে। ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+টা হচ্ছে 3d5 এবং 4s1, কারণ ক্রোমিয়াম একটা ব্যতিক্রম, এসে থাকবে একটা, দিতে যাবে পাঁচটা। এখন ক্রোমিয়াম 3+, তিনটা ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে চলে গেছে,
এখান থেকে গেছে একটা, এখান থেকে গেছে দুইটা, তাহলে মোট থাকে 3d3। তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা? তিনটা। অযুগ্ম ইলেকট্রন হলো তিনটা। ক্রোমিয়াম 3+ এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন মোট তিনটা। ঠিক আছে, এটা বুঝলাম। তাহলে অযুগ্ম ইলেকট্রন কিভাবে বের করতে হয় বা বিজোড় ইলেকট্রন কিভাবে বের করতে হয় এটা মনে রাখবা। তারপরে তোমার এই যে ইলেকট্রনের ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি কোথায়? এই প্রশ্নটা যদি আসে তাহলে কি করবা? ইলেকট্রনের ঘনত্ব, তখন মনে রাখবা যার শক্তি স্তর, যার শক্তি স্তর কম সেইখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়। যার শক্তি স্তর কম সেটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। শক্তি স্তর কম কোথায় আছে? বা n+l এর মান যেটার কম, n+l এর মান যার কম তার ইলেকট্রন ঘনত্ব বেশি, তার ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে এইখানে শক্তি স্তর 1s, এটার n+l এর মানও কম, শক্তি স্তরের মানও কম, সুতরাং এইটাই হলো ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। কারণ আমরা কি জানি, আমরা যখন ইলেকট্রন আসক্তি পড়ি সেখানে বলছিলাম যে ইলেকট্রন আসক্তিতে হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। কেন হয়? কারণ ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তির একটা কথা আছে না, এর ব্যতিক্রম আছে না কেন? কারণ ফ্লোরিনের কি হয়, ফ্লোরিনের শক্তি স্তর কম, যার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। ইলেকট্রন ঘনত্ব যখন বেশি থাকে তখন সে কি চাইবে যে আমি আরো ইলেকট্রন গ্রহণ করি? সে গ্রহণ করতে চাইবে না, যার কারণে তার আসক্তি কম থাকে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আসক্তি বেশি, কারণ তার শক্তি স্তর বেশি, ইলেকট্রন ঘনত্ব কম থাকে, এই জন্য। বুঝতে পারছো? তাহলে আমাদের এগুলো মনে রাখবা: জিঙ্ক, সিলভার, সিজিয়াম, অ্যালুমিনিয়াম। ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে কোথায় বলো তো? ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কোথায় ঘটে? ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কোনটাতে ঘটে? বলো। সিলভার। সিলভার, এখানে ঘটে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা বলো তো, লাইমেন সিরিজের ক্ষেত্রে, লাইমেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? লাইমেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত বলো তো? লাইমেন সিরিজে ইলেকট্রন কোথায় ফিরে আসে, কয় নাম্বার শক্তি স্তরে ফিরে আসে বলো? লাইমেন সিরিজে ইলেকট্রন কয় নাম্বার শক্তি স্তরে ফিরে আসে? 2 3 4 5 6 থেকে কোথায় আসে? 1 নাম্বার শক্তি স্তরে আসে না? তাহলে n1 এর মান কি হবে? এক। এক। এক হবে। বামারের ক্ষেত্রে হবে 2, লাইমেন বামার প্যাসচেনের ক্ষেত্রে হবে 3। অর্থাৎ তুমি এগুলো সংজ্ঞায় মুখস্থ ঠিক মতো যদি না করো, মানে না বুঝো, তাহলে তো হবে না। দেখো, বলছে, একটা কোশ্চেন বলছে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের
দুইটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট বের করো। তাহলে ক্যালসিয়াম যদি হয় 3p6 4s2, তাহলে সর্ববহিঃস্থ স্তর কোনটা? এইটা। সবসময় এন এর মান যার বেশি সেটাই হচ্ছে সর্ববহিঃস্থ স্তর। তাহলে এইটা যে সর্ববহিঃস্থ স্তর হয়, তাহলে এখানে স্তর তো তোমার যেহেতু 4s, অরবিটাল হচ্ছে একটা, এই দুইটা ইলেকট্রনের কি করতে বলছে? কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলছে। কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলছে। তাহলে এন এর মান হবে 4, এল এর মান 0, এম এর মান কি হবে? 0, এস এর মান কি হবে? +½ আর -½ কারণ দুইটা ইলেকট্রনের কথাই বলছে। দুইটা ইলেকট্রনের কথা বলছে যেহেতু, এদের কিন্তু সবার একই জিনিস, এল এর মানও সেম, এম এর মানও সেম, এবং এস এর মান একটা +½ হবে, একটা -½ হবে। এটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। এরকম অনেকগুলো প্র্যাকটিস করবা নিজেরা নিজেরা, বুঝতে পারছো? তারপর নিচের কোন ইলেকট্রন বিন্যাসটা কি হবে? স্থিতিশীল হবে, স্থিতিশীল, এরকম একটা কোশ্চেন আসে। কপার 2+, নাকি জিঙ্ক 2+, নাকি তোমার ক্রোমিয়াম 3+, এরকম কোশ্চেন আসে, নাকি নিকেল 2+। তো মনে রাখবা, এটা দেয় এই জন্যই যে ডিতে ডিতে যদি 4টা থাকে অথবা 9টা থাকে ইলেকট্রন। আচ্ছা তখন ভাই,